তারা হয়তো নাও পাঠাতে পারেন। তারা কেন, বাংলাদেশের জন্য একই কথা প্রযোজ্য। সুতরাং এখানে যে সে আসবে তারপরে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এই জিনিসটা ওইরকম না। তবে এখানে কিন্তু একটা অপশন আছে, ডিপ্লোম্যাটিক অপশন আছে। তারা কিন্তু জুডিশিয়াল প্রসেসটা শুরু করতে পারেন। তারা বলতে পারেন যে এতদিনের টাইম ফ্রেমের মধ্যে আমরা এই প্রসেসটাকে সম্পন্ন করে আমরা এই যে দণ্ডিত ব্যক্তি তাদেরকে আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। সুতরাং এখানেও কিন্তু ডিপ্লোমেসি করতে পারে, এটা একেবারে না হয়ে যাচ্ছে না। এখানে বাংলাদেশ পক্ষ থেকে যে কন্ডুসিভ এবং প্রপিশিয়াস যে কথা দুইটা বলা হয়েছে, এটার ভিতরে ডিপ্লোমেসি আছে। আর ভারত বলছে যে মেমোরেবল করতে চাই, অর্থাৎ আমরা চাই। কিন্তু যদি শেষ পর্যন্ত এই সফরটা না হয়, কারণ এই সফরটা না করার পেছনে কিন্তু ডোমেস্টিক একটা প্রেশার আছে, বড় ধরনের প্রেশার আছে, যেমন জামাত এবং এনসিপি এবং একটা ব্যাপক জনগোষ্ঠীও কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এখানে ওখানে যদি যায় এবং সেখানে যদি একটা ভালো পরিবেশে তাদেরকে মানে রিসিভ করা হয়, সেটা ডোমেস্টিক পলিটিক্সের জন্য তারেক রহমানের বা বিএনপির জন্য সুবিধাজনক হবে না। তোমরা ভারতের কথা অনুসারে তোমরা কাজ করতেছো, এবং এটা হলে জামাত, এনসিপি এবং অনেক ভারত বিদ্বেষী কিংবা এক্সট্রিমিস্ট অনেক দলের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাকে করি। ধরেন এই মুহূর্তে যদি জামাত এনসিপি ক্ষমতায় থাকতো, আপনার কি মনে হয় এই ধরনের একটা আমন্ত্রণ এলে তারা যেত না? যদি বাংলাদেশের জন্য ভালো চায় এবং দেশের জনগণের যদি সুখ শান্তি চায়, তাহলে তো প্রত্যেক গভর্নমেন্টের উচিত তার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক মেনটেন করা। একটা মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা মেনটেন করা, সেটা করা তো প্রয়োজন। এবং সেটা যদি তারা করে, তারা দেশের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, প্রতিবেশীদের জন্য ভালো হবে, একটা উইন উইন সিচুয়েশন। কিন্তু সেটা তারা করবে কিনা আমার মনে হয় না। তাদের তো রাজনীতির মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এখন এই ভারত বিরোধিতাকে যদি আপনার ভারতের বন্ধুত্বে রূপান্তরিত করে ফেলেন, তাহলে তো রাজনীতি থাকে না। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বরং তাহলে অপেক্ষাই করি, দেখা যাক কি দাঁড়ায়। তো আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো আসলে আলোচনা ছাড়া তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যা কিছু আপনি করতে চান না কেন, আলোচনা তো করতে হবে। এখন ধমক দিয়ে, অভিমান করে, রাগ দেখিয়ে আপনি আলোচনায় জয়ী হয়ে যাবেন, এটা অনেক সময় হয়তো বড় দেশের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু ছোট প্রতিবেশীর পক্ষে সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এটা নিয়ে হচ্ছে জিওপলিটিক্যাল অনেক সমস্যার আমাদের জন্য সৃষ্টি হতে পারে। আমরা চাইবো তো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এবং বাংলাদেশের সাথে ভারতের অনেক অর্থনৈতিক বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। ভারত থেকে আমরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি। আদানির ধরেন 1500 মেগাওয়াট, কিন্তু ভেড়ামারা, তারপরে ত্রিপুরা এবং নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। সুতরাং এখানে সম্পর্কটা থাকা ভালো, যাতে ভারতও সুবিধাপ্রাপ্ত হয়, বাংলাদেশও সুবিধাপ্রাপ্ত হয়। যেমন আমাদের একটা 131 কিলোমিটারের একটা পাইপলাইন তৈরি করা হয়েছে এই ভারতের নমুলগড়ি রিফাইনারির থেকে আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুর, খুব সম্ভব সৈয়দপুর পর্যন্ত একটা করা হয়েছে পাইপলাইন। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে এবং হাই স্পিড ডিজেল, সার্ফে ফার্নেস অয়েলও আসে। একটা ফিনিশড অয়েল প্রোডাক্টস আসার জন্য পাইপটা লাইনটা তৈরি করা হয়েছে। ওইটা ইউটিলাইজ করে কিন্তু আমরা আমাদের জ্বালানি সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি, কারণ আমাদের তো ডিজেল দরকার। আমাদের তো বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। এমনি আপনি ডিজেলের প্রসঙ্গ তুললেন, আমরা হয়তো জ্বালানি সমস্যা নিয়েও কথা বলতে চাইতাম,
কিন্তু এটা নিয়ে এরই মধ্যে অনেক আলাপ হয়ে গেছে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো যে এই সরকার ক্ষমতায় আসার পর আমিও বিভিন্ন জনকে বলেছিলাম এবং অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছিল। আমার একটা সাজেশন ছিল যে আপনারা যদি প্রথম কোনো একটা প্রতিষ্ঠানকে সক্রিয় এবং কার্যকর করতে হয় তাহলে দুদককে করেন। কিন্তু আমি দেখলাম এই সরকার দুদককেই সবচেয়ে পরে হাত দিল এবং অনেক দিন পরে, প্রায় বলা হয় থাকে দায়িত্ব নেওয়ার পরে 180 দিন হয়ে গেছে, ওনারা দায়িত্ব নেওয়া হয় 13-14 দিন পরে আগের দুদকের কমিটি সবাই পদত্যাগ করে চলে গিয়েছিল। তারপরে এতদিন এটা কিন্তু ফাঁকাই ছিল। তো সর্বশেষ দেখলাম আমরা যে সোমবার দিন নতুন দুদকের চেয়ারম্যান এবং দুজন কমিশনারকে নিয়োগ করা হলো। তো এতদিন পরে যখন তারা নিয়োগ করলো, আমাদের প্রত্যাশা, আমার তো প্রত্যাশা ছিল যে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যাকে দেখে আমরা বলবো বাহ, কি সুন্দর একটা কমিশন হয়েছে, এখন যদি কিছু হয়, অথবা তার এমন এমন অতীত থাকবে যে অতীতগুলো আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে প্রকাশ করতে পারবো যে এই লোকের দ্বারাই কিছু করা সম্ভব, এমন মনে হচ্ছে। যাকে নিয়োগ দেওয়া হলো মিস্টার A.K.M. আসাদুজ্জামান। উনি আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিচারপতি। সবাই ভালো হয়, আবার বিচারপতিরা অবসর নেওয়ার পর অনেকে জেলেও যান, দুই ধরনের আমাদের দেশে আছেন। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে নিয়োগ দেওয়ার পর আপনি কি দুদক নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন? না, প্রথমত দুদক নিয়ে আমি কোনো সময় খুব আশাবাদী ছিলাম না। কারণ দুদককে এমন ভাবে গঠিত করা হয়েছে, সব সরকারি দুদক তো গঠিত হয়েছে বিএনপি আমলে, এমন ভাবে গঠিত হয়েছে দুদক যে সরকারি কর্মকর্তা যারা যদি দুর্নীতি করেন তাদেরকে আপনার ধরার এটা খুব জটিল করা। আপনার দেখুন যে স্ট্রাকচারালি দুদক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বিকলাঙ্গ। বিকলাঙ্গ আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই। এখন তো দুদক খুব একটা স্ট্যাটিস্টিক্স রাখে না। দুদকে আপনার প্রতি বছর 15,000 থেকে 20,000 অভিযোগ আসে। এখন তার ভিতর থেকে 1,000 কিংবা তারও কম অভিযোগকে আহ, অনুসন্ধান করে। তারপরে তার ভিতর থেকে 400-500-কে অনুসন্ধানকে তারা তদন্ত করে। চার্জশিট হয় 200-250, এবং অভিযুক্ত হয় গড়ে 150-160। আপনি চিন্তা করেন, আপনার একটা কান্ট্রি, সেখানে 18-20 কোটি লোক, তা এবং দুর্নীতিতে সে বহুবার ফার্স্ট হয়েছে, সেই দেশে আপনার 100-150 মাত্র লোক এই দুর্নীতির জন্য দণ্ডিত হয়। তার মানে যে দণ্ডপ্রাপ্তের দিক থেকে, দণ্ডপ্রাপ্ত না হলে তো আপনি বলতে পারবেন না যে সে একজন দুর্নীতিবাজ লোক। সেই হিসাবে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি আর একটা উদাহরণ দেই। সিঙ্গাপুর হচ্ছে দুর্নীতিতে খুবই কড়া, সেখানে দুর্নীতি হয় না বললেই চলা হয়, ধরা হয়। একেবারে প্রথম দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনি দেখেন সিঙ্গাপুরের লোক সংখ্যা আমাদের তুলনায় 30 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরে 600-700 লোক প্রতি বছর দুর্নীতি দায়ে দণ্ডিত হয়। তার থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের এইখানের এই দুদক একেবারেই একটা অকর্মণ্য প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে যে যাদেরকে এইখানে দেওয়া হয়েছে তারা খুবই যে জাতীয়ভাবে পরিচিত কোনো ব্যক্তি নন, এবং তারা যে দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ড করছেন, মানে যথেষ্টভাবে দুর্নীতির এগেনস্টে কার্যকরী ছিলেন, এ ধরনের বিষয় খুব একটা জানা যায় না। কারণ তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জাতি খুব একটা জানে না। হয়তো এখন এখন জানবে, এখন তারা হয়তো জানবে যে এদের পাস্ট কি। কিন্তু অনেক লোক তো আছে এই দেশে যারা দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সোচ্চার ছিল, অনেস্ট ছিল। আপনার সরকারি বেসরকারি বড় পদে থেকেও তারা কোন রকমের দুর্নীতির সাথে জড়াননি। এরকম লোক কি এই জাতিতে নাই? আছে। তবে আমি মনে করি কি, এই দুদককে পুনর্গঠন করা উচিত এইভাবে যে প্রত্যেকটা দুদকের যে এখন আছে 5,000-এর মতো স্টাফ, সেখানে আরো আপনার 10-15 হাজার
স্টাফ কিন্তু বাড়ানো যায়। প্রজাতন্ত্রের অনেক জায়গায় অনেক কর্মচারীরা আছেন, তাদের কর্ম নাই, আপনি তাদের খুব কম কাজ করেন। আমি নাম বলতে চাচ্ছি না, তারা হয়তো বিব্রত হবেন। তাদেরকে ধরে এনে রিঅ্যাসাইন করা যায় দুদকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ সেল করা দরকার। সেখানে দুদকের লোক থাকবে, সেই সেই মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তারা দুই একজন থাকবেন, আইন আইন আইনবিদ থাকবেন, একটা সিভিল সোসাইটির লোকও থাকতে পারে। এখন সেই সেলটা দুর্নীতি প্রতিরোধ করবে, এবং দুর্নীতি যদি হয় সেইখানে তারা যেন তদন্ত করে চার্জশিট তারা দিতে পারে, তারা যেন নিজেরাই চার্জশিট দিতে পারে। যেমন চুরি হলে একটা একটা অধিদপ্তরে চুরি হলে কি করে, সেখানে সাথে থানায় জানায়। কিন্তু এইখানে কি হচ্ছে যে আপনি দুদকের হেড অফিসে জানাবেন, তারা প্রথমে অনুসন্ধান করবে, যদি এলিমেন্ট পায় দুর্নীতির তাহলে তারা তখন তদন্ত করবেন। তদন্ত করার পরে চার্জশিট কিন্তু ওই কমিশন ছাড়া কেউ দিতে পারে না। চার্জশিট কিন্তু কমিশন ছাড়া কেউ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন এইভাবে যদি চলে তাহলে আপনি কয়টা চার্জশিট দিতে পারবেন? সুতরাং দুদককে ভেঙে দিয়ে নতুন ভাবে এইভাবে যদি দুদক করা হয়, যে দুর্নীতি বিরোধী, দুর্নীতি প্রতিরোধ সেল যদি থাকে প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এবং যেসব জায়গায় দুর্নীতি হয় বড় বড় বিজনেস প্রতিষ্ঠানে, সেইখানে যদি দুদকের স্থায়ীভাবে থাকে তাহলে দুর্নীতি কমে আসবে। আর যদি দুর্নীতি কমে না আসে তাহলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে, ইউনূসের যেমন পতন হয়েছে, এরশাদে যেমন পতন হয়েছে, দুর্নীতি আমাদের নাম্বার ওয়ান এনিমি। বাংলাদেশের জন্য দুর্নীতি হচ্ছে একটা মরণ ব্যাধি, ক্যান্সার। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটা প্রশ্ন ছোট করে একটু জানতে চাই আপনার কাছে, যদি আপনি সংক্ষেপে একটু বলেন। যে দেখুন, আমাদের এই সরকারের তো 180 দিন হলো, 6 মাস। 6 মাসের মূল্যায়ন নানাজন নানাভাবে করছে, সরকার নিজেও করেছে, এবং জামাত ইসলাম করেছে, করেছে, এবং ইসলামী আন্দোলন দেখলাম করেছে। ব্যক্তি হিসেবে আমাদেরও একটা প্রত্যাশা ছিল। 6 মাসের মাথায় এসে আপনার প্রত্যাশার কতটুকু মিটেছে, এবং আপনি সরকারকে কিভাবে দেখছেন 6 মাস পরে এসে? না, আমরা তো আশা করেছিলাম। আপনি দেখুন যে আমাদের জাতীয় জীবনে একটা দুর্যোগময় পরিস্থিতি পাস করতেছি। আপনার 2024 সনে জাতি একটা সরকারের উপরে অনাস্থা দিল, জাতি সেই সরকারকে দেশ ছাড়া করে দিয়েছে, শেখ হাসিনা সরকার। তারপরে 2025 সনে আর একটা সরকার আসলো, ইউনূস সরকার। সেখানেও মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ইউনূস সাহেব যেটা করলেন, উনি দুর্নীতির একেবারে মেলা বসায় দিলেন, এবং নিজেও দুর্নীতির সাথে জড়িত হয়ে গেলেন, মব কালচার সৃষ্টি করলেন। একটা জেনারেশনকে উনি দুর্নীতিবাজ, নীতিহীন করে চলে গেলেন, ওনাকে জাতি সরিয়ে দিল। তারপরে আসলো একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। ট্রাডিশনালি একটা দল যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে। জাতি কিন্তু অনেক আশা করছে, সেই সাথে সাথে আমিও অনেক আশা করছি যে এবার হয়তো আমরা আমাদের নতুন গণতান্ত্রিক পথে, সুশাসনের পথে একটা যাত্রা শুরু হবে। তবে 6 মাস যথেষ্ট সময় না একটা সরকারকে ফাইনাল এভালুয়েশন করার। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হতাশ। যেমন দুর্নীতি তো আগের মতো আছে, অনেক ক্ষেত্রে বলা হয় বেশি আছে। আবার যে চাঁদাবাজি কিন্তু কমাতে পারে নাই এই সরকার, চাঁদাবাজি কমাতে পারে নাই। আরেকটা জিনিস দেখুন, আমি তো ব্যক্তিগতভাবেই জানি যে বিষয়গুলি, যে যে বালু বালু লুটের মহোৎসব চলতেছে, মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে। আপনার সেইখানে মাদারীপুরে দেখলাম গত পরশুদিন আপনার মশাল মিছিল হয়েছে, কারণ ওইখানে আড়িয়াল খাতে ব্যাপকভাবে আপনার অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে পার ভেঙে যাচ্ছে। নদীর পাড়ের লোকেরা, ভাঙনে যে কি ব্যাপক ক্ষতি হয় সেটা তো অনেকে বুঝে না। ভাঙনে সবকিছু চলে যায়, কিছু থাকে না। এখন এইখানে সরকার কি করতে পারছে? কিছুই করতে পারে নাই। কোন রকমেরই কোন কার্যক্রম আমরা দেখতেছি না। এইসব কিছু কিছু বিষয়, আরো অনেক বিষয় আছে, আমরা হতাশ হচ্ছি। হতাশা আসলেই বাস্তব, শুধু আমি না, সাধারণ লোকের মধ্যেও এক ধরনের হতাশা হচ্ছে। জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে,
বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না। এটা আগের সরকারের হেরিটেজ, আগের সরকারের কারণেই হচ্ছে। এটা তো বললে তো হবে না। সরকার তো বর্তমান সরকার, এবং আগামী 15 দিনের মধ্যে কি বিদ্যুৎ সমস্যার সমাধান হবে? অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে এই গরমের ভিতরে। মায়ানমারের যে গ্যাসের একটা ইয়ে আছে ওইখান থেকে কিছু ডাইভার্ট করতে পারেন কিনা ওনারা, বা মায়ানমারের সাথে আলাপ করেন যে আমাকে কিছু গ্যাস দাও, তোমার এখান থেকে একটা পাইপলাইন লাগান, কিছু একটা করেন। মানুষ তো আর শেখ হাসিনাকে দেখবে না। এই জন্যই তো মানুষ বলে যে আগেকার আমল ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল। কেন বলে মানুষ এটা? বিকজ ওরা এখন কম্পেয়ার করতে পারছে। এখন ইনারা বলবেন 6 মাসই তো হয়েছে, 17 বছরের আমরা এটা কিভাবে ঠিক করবো 6 মাসে? না, ইউ সি দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে আপনি 6 মাসে কতটুকুন পারবেন সেটা করেন। আপনি 6 মান্থস আপনি কি পারবেন ওইটা করেন। আপনি একটা লং টার্ম প্ল্যান নেন, মিড টার্ম প্ল্যান নেন, শর্ট টার্ম প্ল্যান নেন। যে শর্ট টার্মে আমি এইটা করব, যদি লোডশেডিং এত হচ্ছে এইটাকে আমি শর্ট টার্মে কমিয়ে আনবো, 4 ঘন্টা 5 ঘন্টা যাই, হোয়াট এভার ইউ ক্যান। ওইটা মিড টার্মে আমি এটাকে এত কমাবো, আর লং টার্মে একদম বিদ্যুতের কোনো ইয়ে থাকবে না, কঠিন অবস্থা থাকবে না, বিদ্যুৎ আপনি পাবেন। পলিসি বানান, প্রোগ্রাম করেন, লোকজনকে বলেন এইটা আনতে, গ্যাস ট্যাস আনতে। দেখেন গ্যাস তো এত সোজা না আনা। আপনি তো লিকুইড ফর্মে আনেন, লিকুইড ফর্মে গ্যাসকে কনভার্ট করা হয় 160 - 160 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে এইটা আইনা আপনি যখন সমুদ্রে, এখন আমাদের কাছে 2টা ট্যাঙ্কস আছে, একটা সামিটের আছে আর একটা এক্সকেলেটর না এক্সেলেটর কি একটা কোম্পানি আছে, ওদের আছে, দ্যাটস এন আমেরিকান কোম্পানি। তো আপনি ওইটা একটু এখন বোধহয় একটু সমস্যা আছে কিছু, ওইখানে বোধহয় বয়লার টয়লেট নষ্ট হয়ে গেছে ওই আমেরিকান কোম্পানির। তো ওইগুলি কতদিনে ঠিক হবে? সব ঠিকঠাক করে জনগণকে কনফিডেন্স নেন। আপনি তো জনগণকে কনফিডেন্সে নিচ্ছেন না। প্রবলেম এইটাই। আপনার যে যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন, আপনি কি উনাকে অ্যাকাউন্টেবল করেছেন? আপনি তো করেন নাই। বিদ্যুৎ মন্ত্রী যিনি এখন আছেন উনি আগেও ছিলেন বিদ্যুৎ মন্ত্রী। ওনাকে আপনার আম্মা যান যখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি ওকে বাদ দিয়ে দিয়েছিল এই বিদ্যুৎ মন্ত্রীকে, বিকজ সে এখানে গোলমাল করেছে। হি ইজ আ ম্যান হু ইজ অনলি ইন্টারেস্টেড ইন মেকিং মানি। তো আপনি কেউ পারবেন না। আপনার কাছে এই যে এলপিজি নিয়ে আসে কত বড় ট্যাঙ্কার যেগুলি, হাউ বিগ আর দে? আপনি ট্যাঙ্কার, আপনি গ্যাস পরিবহন করার জন্য তো আপনি পাচ্ছেন না। এইগুলি তো আপনাকে করতে হবে। দিস ওয়ার্ল্ড ইজ ভেরি বিগ। আপনি কোথাও না কোথাও তো পেয়ে যাবেন এইগুলি ট্রান্সপোর্ট করার জন্য গ্যাস। তারপরে আপনি তো আমেরিকার থেকে অলরেডি বুকিং করেছেন $US 22 point something 35 or 40 whatever BTU per এই রেটে, যেটা শেখ হাসিনা করে গেছিল $9। কাতার থেকে করে গেছিল শেখ হাসিনা, তো $9। কি হলো আমি জানি না। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দের ইজ এ প্রবলেম বিকজ হরমুজের প্রবলেম আছে, আমি এটা জানি। আপনি ট্যাপ করেন, দেখেন চায়নার কাছে তো অনেক সারপ্লাস ডিজেল, পেট্রোল এইগুলি মজুদ আছে, ওরা মজুদ করে রেখেছে। দেখেন ইফ ইউ ক্যান গেট সাম গ্যাস ফ্রম চাইনা। আপনি এক্সপ্লোর করেন সবখানে। বসে থাকলে তো হবে না, সেন্ড ইউর পিপল আউট, নিয়ে আসো খুঁজা। তো আপনি কিছু করছেন না তো, কোনো নাড়াচাড়া দেখছি না তো, আমি খালি ম্যানিপুলেশন দেখছি। ইউর বিদ্যুৎ মন্ত্রী ইজ অনলি ম্যানিপুলেটিং। কখন কাকে কোথায় যাবে কি করবে বলছে, আমি কিছুই পারবো না। আপনার ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্টার সেজ যে 2 বছর লাগবে। ভাই, বাংলাদেশে বাঙালি কি 2 বছর বসবে? ইম্পসিবল। বাংলাদেশের মানুষের সবর নাই তো, কষ্ট করবে না। আপনি যদি 2 বছর যদি মনে করেন ওয়েট করবে, আই এম সরি, করবে না। সো আপনি সব জিনিসে প্ল্যান করেন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আপনার আরো কি কি লাগবে। আর যারা এটাতে এক্সপার্টিস
যাদের গ্রো হয়েছে, লোকাল এক্সপার্টিস গ্রো হয়েছে, লাইক সামিট বা ইউনাইটেড বা যারাই আছে, ওদের সাথে বসেন, ওদেরকে বলেন, ওদের তো কন্ট্যাক্টস আছে, দে হ্যাভ গট গ্লোবাল কন্ট্যাক্টস, কোনখান থেকে কি পাওয়া যায়, টক টু দেম। আপনি ওদের সাথে কথাও বলবেন না, আপনি ইউ আর আ পায়াস ম্যান, ইটস আ পায়াস গভর্নমেন্ট, you have more than 2/3 majority in parliament, that you are a holy cow. You are a holy cow, you do not want to touch. You can only sit there and blame Sheikh Hasina. You can only sit there and blame Awami League. ভাই, আওয়ামী লীগের সময় তো এই কঠিন অবস্থা হয় নাই। এত চুরি আপনারা বলেন, চামারি বলেন, যাই বলেন, কারাপশনের কথা বলেন, কিন্তু বিদ্যুৎ তো পাচ্ছিল, গ্যাস তো পাচ্ছিল, কোনো সংকট তো ছিল না, মানুষ খেতে পারছিল। এখন দেখেন না, আপনার লোকাল চিনি গুঁড়া, পোলার চাল 300 টাকা হয়ে গেছে, তখন 100 সামথিং এ তো পাচ্ছিল তারা। সো প্লিজ ডোন্ট ব্লেম আওয়ামী লীগ। আপনি যদি ব্লেম করতে চান, ইউনূসকে করেন। আপনাকে ক্ষমতা ইউনূস দিয়েছে না, হ্যান্ড ওভার করেছে। আপনি যা পেয়েছেন ইউনূস থেকে পেয়েছেন, শেখ হাসিনার থেকে তো পান নাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার থেকে তো আপনি পান নাই। সো প্লিজ ব্লেম ইউনূস। আপনার ওই জাহিদকে বলেন যে মাঝখানে যিনি আছেন ওনাকে ব্লেম করছো না কেন? ওটা করতে চায় না, বিকজ দায়বদ্ধতা আছে কোথাও, ওদেরকে ক্ষমতা এনেছে, কিছু কনস্পিরেসি করেছে। সো ইউনূসকে ব্লেম করতে চায় না, জেনে শুনেই করতে চায় না। ওই ইউনূসকে বাদ দিয়ে টপকায় যায় আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগের দিকে তো আমাদের বিদ্যুতের কোনো সংকটই ছিল না, খাদ্যর কোনো সংকটই ছিল না, জিনিসপত্রের দাম এর চাইতে অনেক কম ছিল, মানুষ খেয়ে দিয়ে বেঁচে ছিল। ইভেন রিক্সাওয়ালা বলে আমার ইনকাম বেশি ছিল তখন, শেখ হাসিনার সময়। তখন আমার যে ইনকাম ছিল, এখন তার আমার 1/3 না। আপনার সময় ইউনূসের সময় কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, শেখ হাসিনার সময় তো বন্ধ হয় নাই। শেখ হাসিনা যেখান থেকে পেরেছে গ্যাস এনে দিয়েছে, তেল এনে দিয়েছে, আপনাকে বিদ্যুতের প্রোডাকশন হয়েছে, জেনারেশন হয়েছে বিদ্যুতের। সো প্লিজ ডোন্ট ব্লেম শেখ হাসিনা। ব্লেম গেমে তো আপনি কিছু পাবেন না। আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। আমরা তো চাই, আমি আগেও বলেছি, আজকে আবার বলি, আমি চাই দ্যাট ইউ সাকসিড, and I'm sure Sheikh Hasina also wants the Tariq Rahman should succeed. কিন্তু আপনি তো এরকম কোন লক্ষণ আপনার সরকারে দেখছি না আমরা কেউ, যে 6 মাসে আপনি কোনো পদক্ষেপই তো নেন নাই এইগুলি ঠিকঠাক করার জন্য। বিকজ আপনার 1 সপ্তাহ আগে আপনার ফাইন্যান্স মিনিস্টার বলেছে 2 বছর লাগবে এটা ঠিক করতে। চেঞ্জ ইউর ফাইন্যান্স মিনিস্টার, ব্রিং সামবডি হু ক্যান রিজলভ দিস প্রবলেম। দরকার হলে আবার নিয়ে আসেন বার্জ মাউন্টেড আপনার রেন্টাল যদি প্রয়োজন মনে করেন। বাট জনগণ তো আপনার কাছে, আপনি ট্যাক্স উসুল করছেন, আইন কড়া করতেছেন, বিকজ টাকা নাই আপনার কাছে, আপনি ফাইন্যান্সিয়াল রিফর্মস করতে পারছেন না। আপনি এই গভর্নমেন্ট ওই আশিককে রেখেছেন, আশিক তো একটা সেন্ট আনতে পারে নাই ইন ফরেন ইনভেস্টমেন্ট, বিডার যিনি আছেন, ওকে আপনি এখন ইপিজেড টিপিজেড সবকিছু দিয়ে দিয়েছেন। আই নো ইউ আর very fond of Ashik, whatever the reason, but question is, can he deliver? Is he in a position to deliver? তা তো না। এই এখনো মিটিং হচ্ছে, আমেরিকান ডেলিগেশন আসছে, ওদের সাথে মিটিং করছেন। আপনার পিটার হাস এসে আপনার ইন্ডিয়ান ট্রিপটা বানচাল করে দিয়ে গেল। আপনি ইন্ডিয়ান ডেলিগেশন এসেছে, ওরাও কিছু করতে পারছে না। কালকে রাত্রে ডিনার হয়েছে, দিনেশ ত্রিবেদী থ্রু আ ডিনার ইন অনার অফ দি লোকাল বিজনেসম্যান, বাংলাদেশি বিজনেসম্যান এবং ইন্ডিয়ান বিজনেসম্যান যারা এসেছে। কে করবে ইনভেস্টমেন্ট? আপনি আমাকে একটু বুঝান না। গভর্নমেন্ট একটু এক্সপ্লেন করুক, ইনভেস্টমেন্টের কি এনভায়রনমেন্ট আছে বাংলাদেশে? আপনার বিদ্যুৎ গ্যাস বাদ দেন, আপনার এই যে গুন্ডামি হয় বাংলাদেশে, এই যে মব কালচার যেটা ডেভেলপ করেছে, হ্যাভ ইউ টেকেন এনি স্টেপস এইগুলি ক্লিয়ার আউট করার জন্য? আপনার এখানে যদি কোনো ডিসপিউট হয়ে কন্ট্রাক্ট রেজলিউশন হয় না,
কিভাবে এইখানে ইনভেস্টমেন্ট করবে? লোকাল ইনভেস্টমেন্টও হবে না। তো আপনাকে তো চিন্তা করতে হবে দ্যাট আপনি এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিভাবে ঠিক করবেন, ফিসক্যাল পলিসিস কিভাবে ঠিক করবেন, কোথায় ডিরেগুলেশন করবেন, সিম্পলিফিকেশন করবেন, কোথায় আপনার রেগুলেশনের ঘাটতি আছে ওইগুলো ঠিক করবেন। ইন 6 months we have seen nothing. এইগুলি করতে তো 2 মাসও লাগে না। এই রেগুলেটরি জিনিসগুলি ঠিক করতে it doesn't take 2 months because you have to sit on a table with a pen in hand, আইন খুলবেন, রেগুলেশনস খুলবেন, দেখবেন যে কোনটা জরুরি না, কোনটা দিয়ে এইখানে অর্থনীতিতে বাধাগ্রস্ত হবে কাটবেন, ঠিকঠাক করে আপনি দিয়ে দেবেন যে এটাকে আবার রিরাইট করে নিয়ে আসুন। যেখানে আপনার দরকার আছে রেগুলেশন করার, সেখানে আপনি বুদ্ধি দিয়ে দেবেন যে এই রেগুলেশন করো, ওই রেগুলেশন বানাও, তাহলে ব্যবসা ভালো হবে, আমাদের এই ফিসক্যাল পলিসি গুলি ঠিক করে চলবে। আপনি করেন, ইউ হ্যাভেন বিন ডুইং দিস। পলিটিক্স করলে তো হবে না, ঘুরে বেড়ালে তো আপনি হবে, দ্যাট ইজ নট ইউর দায়িত্ব। মানে আমার প্রধানমন্ত্রীকে আমি রেসপেক্ট করি, হি ইজ এ নাইস ম্যান, হি ইজ এ হাম্বল ম্যান, but his humility will not take this government anywhere. We need governance. ওনাকে গভর্ন করতে হবে, আর নইলে এমন একটি ব্যক্তির হাতে পাওয়ার দিয়ে দিতে হবে ওনার দলেরই, ওনারই লোক, আর উনি তাহলে পার্টি চালাক। লেট হিম বি দি আয়াতুল্লাহ অফ খামেনি অফ বাংলাদেশ, আর একজন প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, তারা চালাবে সরকার। বাট সরকার তো ভালোভাবে চলতে হবে। ইউ আর নট গভর্নিং, আপনি আপনার ইমেজ বিল্ডিং করছেন, আর অনেক কাজ না বুঝে করছেন। প্লিজ, উই আর অল সিটিং হিয়ার, আমাদের তো এই যে পূর্ণিয়া ইজ হিয়ার, হি ইজ উইলিং টু হেল্প ইউ। গো টু আনিস আলমগীর, আপনি ওদেরকে ব্র্যান্ডিং করেন কেন, ট্যাগ করেন না? এভরিবডি ইজ, আই এম উইলিং টু হেল্প ইউ, যদিও আই এম নট আওয়ামী লীগ, আই এম নট, আই এম জাস্ট এ সিম্পল লয়ার, কিন্তু আই এম অলসো উইলিং টু হেল্প ইউ ইফ রিকোয়ার্ড। seek a help, বলেন যে হেল্প করো, উইল হেল্প ইউ। সো আপনি এই যাদেরকে রেখেছেন, দেখেন আজকে আপনি একজন অ্যান্টি কারাপশন কমিশনের চেয়ারম্যান দিয়েছেন, আমি কিছু বললাম না, বাট আপনি আপনার একটা গোয়েন্দা লাগান, আপনার নিজস্ব পার্সোনাল গোয়েন্দা। যেরকম একসময় হাওয়া ভবন থেকে কাজগুলি হতো, আপনার লোকজন বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে যেত, ওইখান থেকে খবর নিত যে এমপি সাহেব কেমন করছেন, না ইজ নট ডুইং ওয়েল, তাহলে ওইখানে অল্টারনেট হয় না, আপনি একটু খবর নেন ওনার রেপুটেশনটা কি আছে। আমার বলার দরকার নাই, আমার বলারই দরকার নাই, আপনি নেন। আপনার তো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আছে, ওদের মাধ্যমে খবর নেন, 10-15টা ছেলেকে ডাকেন, ও আপনার নিজস্ব ডাকেন, আর অন্যদেরকেও ডাকেন, কিছু বসেন, আপনার ওদেরকে ডাল ভাত খাওয়ান, খাওয়ায় ওদের সাথে একটা সিম্পল আলাপ আলোচনা করেন এই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। and what is the reputation of the gentleman you have appointed as the chairman of anti-corruption commission? আমি আমার মুখ থেকে বলতে চাই না। আপনি আপনার লোক, আপনার গোয়েন্দা লাগায় খবর নেন, নট এসবি, নট এনএসআই, নট ডিবি, ওদের দরকার নাই। আপনার তো লোকজন আছে বারে, যারা ওনার সাথে ডিল করেছে 10-15 বছর, উনি যে জজ ছিলেন, ওনার কি রেপুটেশন আছে, ওনার ছেলের ব্যাপারে কি বলে, খবর নেন, আপনি নেন। I mean, if you can't do this, তাহলে কেমনে হবে? খবর নিয়ে তো আপনি কাল সকালে ওনাকে সরাই দেবেন। স্যার, আমি ভিন্ন আরো 2টা প্রসঙ্গে যাব। আমি তার আগে একজন দর্শক জানতে চাচ্ছে যে আপনি যে একটা ইউনুস গভর্নমেন্টকে নিয়ে যে রিটটা করেছিলেন, সেটা কি সরকার আমলে নিচ্ছে কিনা, এটা একজন দর্শক এটা জানতে চান আর কি। আরো অনেক কমেন্ট আছে, আমি অতগুলো পড়তে পারছি না এখন। আর দেখেন, আমি যে রিট পিটিশন করেছিলাম ওটা রিজেক্ট করে দিয়েছে, বিকজ কোর্টের কোনো সাহস নাই, কোর্টস আর নট ইন্ডিপেন্ডেন্ট। আপনি ওইখানে রায়গুলিতে দেখবেন যে পুরা সরকারি মানে ওই যে অ্যাটর্নি জেনারেল অফিস, কত লোক আমাকে অপোজ করছে, ঠিক আছে? যখন সরকার অপোজ করছে, when the courts are not independent, তখন তো they will go by what the সরকার wants। সরকার চেয়েছে যে আমাকে যেন রুল ইস্যু না করে,
ও দে ওয়ান্ট টু প্রোটেক্ট ইউনুস, আমি কি করব? আমি তো আমার চেষ্টা করেছি অ্যাকাউন্টেবিলিটির জন্য। এখন আমি আপিল করব, আপিলের জন্য আমি যেই মুহূর্তে রায় আমার হাতে আসবে আমি আপিলে চলে যাব, আপিল করব, আপিল করে আমি ছেড়ে দেব, দেখা যাক কবে শুনানি হয়। আমি প্রেস করব না কোর্টে, আমি 2-5 হাজার টাকা খরচ করে আপিল আগে শুনানির জন্য আমি আই উইল নট ডু দ্যাট। ওই সিস্টেম ইজ রং, সিস্টেম ইজ ব্রোকেন ডাউন, ইউ সি। সো কোয়েশ্চেন ইজ, আমি এখন লাস্ট যে নোটিশটা দিয়েছি, এই নোটিশ দিয়েছি যেন আমি দেইনি, মানে আমার পক্ষে আমার আইনজীবীরা দিয়েছেন, ওনারা চেয়েছেন যে ওনার যে ইউনূসের বিরুদ্ধে এত দুর্নীতি আছে ওনাকে যেন দেশের বাইরে যেতে না দেওয়া হয়। তারপরে যে শিশুরা মারা গেছে, এত শিশু মারা গেছে 1000-এর উপরে, ওইটার একটা রিট পিটিশন পেন্ডিং আছে ব্যারিস্টার আশরাফের, ওইখানে রুল ইস্যু করা হয়েছে। তো উনি যেন দেশের থেকে পালাতে না পারেন, এই জন্য আর যা ওনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ওনার কারাপশন সব ইনভেস্টিগেট করা হোক, ইনভেস্টিগেট করেন দেশের থেকে। আমার নোটিশ হচ্ছে দেশের থেকে না বাইরে যেতে পারেন। ওর মধ্যে আমরা সব কারাপশনের ডিটেলস দিয়ে দিয়েছি। রশিদ, আপনি আপনার আলোচনায় এক জায়গায় বললেন যে পিটার হাস এসে প্রাইম মিনিস্টারের ইন্ডিয়া ট্যুরটা বাতিল করেছে, এরকম বললেন। আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, আসলে বাংলাদেশ ভারতের মধ্যে তো এটা একটা বড় ইস্যু হয়ে গেল, এবং এখানে আবার শেখ হাসিনাকে টেনে আনা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো, আর না হলে অনুকূল পরিবেশ হবে না, বাংলাদেশে প্রধানমন্ত্রী যাবেন না। এতে করে আসলে কার লাভ কার ক্ষতি? আপনার ফরেন অফিস যেটা আছে, আপনার শুধু ফরেন অফিস না, আপনার পুরা মিনিস্ট্রিজ গুলির মধ্যে দণ্ড আছে। আপনার আপনার যখন পেঁয়াজ লাগে, আপনার যখন কাঁচামরিচ লাগে, তেল লাগে, কে দেয় আপনাকে? ইন্ডিয়া দেয়। আপনি ইন্ডিয়ার কাছে যান, আর আপনি এই ওই যে এডিশনাল সেক্রেটারি বা স্পোক্স পার্সন ফরেন অ্যাফেয়ার্স এর যে কথা বললো যে এক্সট্রাডিশন না হলে তারেক রহমান যাবেন না, যায়েন না। ওরা তো হিউমিলিটি দেখাচ্ছে আপনাকে, যায়েন না। না গেলে কি হবে? ওদের কিছু হবে? ওদের তো কিছু হবে না। দে আর আ বিগ পাওয়ার militarily, they are a mid-level power. Economically, they're a big power. Their economy is, I think, 4th or 5th something in the world. এখন তো এত বড় ইকোনমি, এত বড় যায় না, ডোন্ট গো। আপনার তো পানি লাগবে না, গঙ্গার পানি তো আপনার লাগবে না, ওদের সাথে তো কথা বলতে হবে না আপনাকে। আপনার তো নেপাল থেকে বিদ্যুৎ আনতে হবে না ওদের ওদের দেশের উপর থেকে, আপনার তো কিছুই লাগবে না। তো ঠিক আছে, যাইন না, ওরাও কথা বলবেন না। এনভায়রনমেন্ট নিয়ে আপনার অসুবিধা নাই। মাল্টিল্যাটারাল এজেন্সি বা মাল্টিল্যাটারাল যে গ্লোবাল চলছে, এইগুলি নিয়ে আপনি যদি না বসতে চান না বসে, আপনি যদি বিমস্টেকে না যেতে চান যাইন না। হুজ ক্ষতি ইজ ইট? ইন্ডিয়া ডাজন্ট টেন্ড টু লুজ এনিথিং। ইন্ডিয়া তো ইন্ডিয়া যা আছে আছে। এখন আপনি কতিপয় লোক, নাহিদ ইসলাম আর এরা আপনাকে বলেছে যে উনি যেতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা, ওইটা তো ঠিকই, সে যা বলেছে সে তো করিয়ে দেখিয়েছে। ওকে লিডার মানেন নাহিদকে, আপনি ডিপ্লোমেসি বোঝেন না। অ্যান্টি ইন্ডিয়া বললে কি, যদি ইন্ডিয়ার ক্ষতি হতো তাহলে আরেকটা জিনিস ছিল, কি ইন্ডিয়ার কোনো ক্ষতি আছে না আপনার? আপনি এটা জাস্ট ওয়ে দিস ব্যালেন্স, আপনি দেখেন একটা পাল্লায় দিয়ে দেখেন যে কোনটা কি আছে। আপনি তো এই জন্য এখনো ক্যান্সেল করেন নাই। Officially you have not, Tariq Rahman government or Tariq Rahman has not officially cancelled his visit. He has not called it off. এবং ওদের ভদ্রতা দেখেন, কালকেও তখন দিনেশ ওদের হাই কমিশনার ওয়েস্টিনে ডিনার থ্রো করেছিল আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আর ইন্ডিয়ান ব্যবসায়ীদের জন্য হোটেল ওয়েস্টিনে। তখনও তো সে সবাইকে বলেছে যে আপনারা একটু বোঝান, আমরা ওনাদেরকে খুব সম্মান দিতে চাই তারিক রহমান সাহেবকে, আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে আমরা একটা হাই লেভেলের রিসেপশন দেব, আমরা ওনার মানে অনেক কিছু বলেছে দিনেশ কালকে ডিনারে। বিজনেসম্যান যারা ছিল কেউ কেউ আমাকে বলেছে যে আমরা কি করতে পারি এটাতে।
আমাদেরকে উনি এই যে কথাগুলি বললেন যে আমরা সাংঘাতিক ওনাকে রিসেপশন দেব, ওনাকে সাংঘাতিক অনার করব তারেক রহমান সাহেবকে। তো এই সব অফ দি বিজনেসম্যান ওয়ার টেলিং মি দ্যাট এটা দিয়ে আমরা কিভাবে হেল্প করতে পারি। আমরা ওইখানে কিছু বলি নাই, বাট এখানে আমাদের তো কোনো রোল নাই, বিকজ ফরেন মিনিস্ট্রিতে টানা হেঁচড়া চলছে, সব মিনিস্ট্রিতেই চলছে। আপনি দেখেন ফখরুল সাহেব বেচারা এলজিআরডি মিনিস্ট্রিতে ছিলেন, হি ওয়াজ দ্য মিনিস্টার, উনি তো ওই যে কি আছেন না শাহে আলম, শাহী খানদানের লোক, তো এই জন্য ওইখানে এলজিআরডি মিনিস্ট্রিতে কিন্তু কোনো কাজ করতে পারেন নাই। কে পারে নাই? ফখরুল সাহেব পারেন নাই। সো এখন তো আমাকে বরঞ্চ একদিকে মনে হচ্ছে যে শাহে আলম আছেন, একদিকে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, দুইজনেরই নাম কিন্তু এস দিয়ে শুরু হয় ইংরেজিতে, ঠিক আছে? তো আমার প্রাইম মিনিস্টারের কাছে দুইটা এস আছে, দুইটা এস, ঠিক আছে? এই দুইটা এস আছে, একটা ডান দিকে আছে, একটা বাম দিকে আছে, and both of them are acting as if they are the deputy prime ministers of Bangladesh. তো ঠিক আছে, আপনি দিস ইজ হোয়াট ইউ কল গভর্নেন্স, আপনি এভাবে চালাবেন তো চালান, আপনি বুঝবেন আর জনগণ বুঝবে। যেভাবে জনগণ আপনাকে এই যে একটা এত উপরে তুলেছে ওইভাবে নামিয়ে দেবে। এই জন্য আপনি একটু শেখার চেষ্টা করেন, এই প্রবলেম গুলি রিজলভ করেন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম কিভাবে আপনি করবেন। আপনার এডুকেশন মিনিস্টার একটা জোকার, কমেডি করে বেড়ায়। তো আপনি এই ক্যাবিনেট নিয়ে কিভাবে এগোবেন আই অনেস্টলি ডু নট নো। ইউর এগ্রিকালচার মিনিস্টার শুড ডু ওয়েল, সে তো মনে হচ্ছে যে খারাপ করবে না, বাট লেট আস সি এখন আপনি কি করেন, এনজিআরডি কে কি করেন, কমে কাকে দেন। ল অ্যান্ড অর্ডার এত খারাপ দেশের, আর আপনি এক্সপেক্ট করেন যে আশিক চৌধুরী নিয়ে আসবে আপনার জন্য ফরেন ইনভেস্টমেন্ট। সব তো নিউজ পেপারে রিপোর্ট হয় না, অনেক কিছু এখন সোশ্যাল মিডিয়া থাকার জন্য অনেক কিছু জনগণ জানতে পারে যে কোথায় কি হচ্ছে। সো আপনি গভর্ন করেন আল্লাহর ওয়াস্তে। আই লাইক ইউ, আই অ্যাডমায়ার ইউ। আমি তারেক সাহেব, আপনার সাথে আমার দেখাও হয়েছে, আর আপনি আমাকে বলেছিলেন যে আপনি প্রাইম মিনিস্টার হলে আমার সাথে লাঞ্চ করবেন। এখন তো আর লাঞ্চ কোথায়, আমি তো আপনার ওই 100 টাকার লাঞ্চ করব না, যত কথাই বলেন। ওরা অন্যরা করতে পারে, আই উইল নট। আমি আপনার কাছে হাত জোড় করে মাফ চেয়ে নেব। চালাইতে পারবেন।